আনওয়ার আলী বিতর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন সঞ্জীব গোয়েঙ্কা। কি এমন বললেন তিনি? আজকে চলো এই ভিডিওতে আমরা সেটা ডিসকাস করব। এরই সাথে হোসে মলিনা এবং জেমি ম্যাকলোরেন উপস্থিত ছিলেন এই আরপিএসজি হাউসে আজকের প্রেস কনফারেন্সে। তো তারাও নিজেদের বক্তব্য রেখেছেন মোহনবাগান সম্পর্কে, আপকামিং সিজনের সম্পর্কে। তো আজকে এই সব প্রত্যেকটা টপিকই আমরা ডিসকাস করব এবং দেখে নেব যে এক্স্যাক্টলি তাদের কি পরিকল্পনা মোহনবাগানকে নিয়ে এবং তাদের কি এক্সপেকটেশনস, আমরা সেটাও দেখব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো ফার্স্টে যদি আমরা শুরু করি সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে, তাহলে আজকে আরপিএসজি হাউসে এই তিনজন ব্যক্তি সঞ্জীব গোয়েঙ্কা, ম্যাকলোরেন এবং হোসে মলিনা উপস্থিত ছিলেন প্রেস কনফারেন্সে এবং সেখানে বিভিন্ন রকমের প্রশ্ন সঞ্জীব গোয়েঙ্কাকে করা হয়, যার মধ্যে অন্যতম প্রশ্ন ছিল আনওয়ার আলীকে নিয়ে। তো আমরা সকলেই জানি যে 2 অগস্ট অর্থাৎ এই আপকামিং ফ্রাইডে আনওয়ার আলীর কেসটা পিএসসিতে যাচ্ছে এবং সেখানেই সিদ্ধান্ত হবে যে আনওয়ার তুমি কার, তুমি ইস্ট বেঙ্গলের না তুমি মোহনবাগানের। সেই সিদ্ধান্ত পিএসসি সম্ভবত ফ্রাইডে দিতে পারে, আবার নাও দিতে পারে। এটাও তোমাদেরকে বলে দিই যে ফ্রাইডে যে ডিসিশন আসবে সেটার কোনো রকমের কিন্তু গ্যারেন্টি নেই, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যেটা হয়ে থাকে ফার্স্ট হিয়ারিংয়ে তোমার ডিটেলস নেওয়া হয়, তারপরে দুই পক্ষের বক্তব্য শোনা হয়, তারপরে যা সব ডকুমেন্টস জমা পড়েছে তার মধ্যে যদি কোনো ডিসক্রিপেন্সিস থাকে সেগুলো আলোচনা করা হয় এবং যারা কেসটা করেছেন এবং যাদের এগেনস্টে কেসটা হয়েছে তাদেরকে নিশ্চয়ই সময় দেওয়া হয় কোনো উত্তর দেওয়ার। এবং সেক্ষেত্রে আমি এক্সপেক্ট করছি যে হয়তো এটা একটা 30 থেকে 40% চান্স রয়েছে যে 2 অগস্ট কোনো সিদ্ধান্ত এলোই না এবং সাবসিকুয়েন্ট অনেকগুলো হিয়ারিং ডেটস পড়তে পারে এবং এক একটা ডেটস হবে, এক একটা আলোচনা হবে এবং সেখান থেকে ফাইনালি একটা ফাইনাল ডেডলাইন ডেট দিন আমরা একটা কোনো আপডেট পেতে পারি যে আনওয়ার কার। তো এটার কিন্তু একটা ভালো রকমের চান্স আছে, গিভেন যে কেসটা কতটা কমপ্লিকেটেড। এটা তো ওরকম নয় যে তুমি বাবা স্যালারি দাওনি তুমি স্যালারি দাও, এরকম হলে আলাদা ব্যাপার ছিল, বাট এটা একটু কমপ্লিকেটেড কেস। সেই কারণে দেখতে হবে যে সিদ্ধান্ত শুক্রবারই আসে নাকি আরো অন্য কোনো ডেটে আসে। এবার অবভিয়াসলি যেহেতু প্রেস কনফারেন্স এবং সঞ্জীব গোয়েঙ্কাকে পাওয়া গেছেন, তো আনওয়ার আলী নিয়ে প্রশ্ন হবে না, এটা অসম্ভব। এবং আমার মনে হয় যে সঞ্জীব গোয়েঙ্কা নিজেও প্রস্তুত ছিলেন যে এরকম প্রশ্ন আসবে এবং সেই কারণে যখন তাকে প্রশ্ন করা হলো আনওয়ার আলীকে নিয়ে, তিনি পরিষ্কার একটাই কথা বললেন যে আনওয়ার ভীষণ মিষ্টি ছেলে এবং অনেক আদরের সঞ্জীব গোয়েঙ্কার। এবং তিনি বলছেন যে আনওয়ার আলী নিজে মোহনবাগান ছাড়তে চেয়েছেন কিনা সেটা কি কোথাও তিনি বলেছেন? আনওয়ার মোহনবাগানে খেলতে চায় না এটাও কি কোথাও তিনি বলেছেন? অ্যাকচুয়ালি কোথাও বলেননি এবং এটা ফ্যাক্ট যে আনওয়ার আলী এখনো মোহনবাগানে খেলতে চায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে তিনি মোহনবাগানে পার্মানেন্ট কন্ট্রাক্টে খেলতে চান বা বেটার কন্ট্রাক্টে খেলতে চান, এটাও একটা ফ্যাক্ট। তো সেই কারণে আনওয়ার আলী ইজ অ্যান আনউইলিং হর্স, এটা বলাটা যেমন উচিত নয়, সেরকমই আনওয়ার আলী ইজ আ উইলিং হর্স, এটা বলাটাও কিন্তু উচিত নয়। আনওয়ার আলী মোহনবাগানে খেলতে চায় এটা আমরা সকলেই জানি, কিন্তু তিনি মোহনবাগানে তখনই খেলতে চান যখন তার এই পার্মানেন্ট কন্ট্রাক্টের ইস্যুটা রিজলভ হবে। তাছাড়া তিনি কিন্তু কোনো লোন কন্ট্রাক্টে খেলতে চাইছেন না, তিনি একটা পার্মানেন্ট কন্ট্রাক্টে খেলতে চান, সে ইস্ট বেঙ্গল হোক কি সে মোহনবাগান হোক। তো এটা হচ্ছে আনওয়ার আলীর সাইড। এবার মোহনবাগান তাদের দিক থেকে যেটা আবারও বারবার আমরা শুনেছি, বারবার উঠে এসছে, সঞ্জীব গোয়েঙ্কাও সেটাকেই রিপিট করলেন, বললেন যে আনওয়ারকে নিয়ে যা সিদ্ধান্ত হবে সেটা পিএসসি করবে। সঞ্জীব গোয়েঙ্কা বলছেন যে লিগালি প্রেস কনফারেন্সে এসে এরকম লিগাল ম্যাটার্সের ওপরে তার কমেন্ট করা উচিত নয় এবং সেই কারণে তিনি খুব একটা বেশি কমেন্ট করেননি। সেই কারণে বারবার তিনি বলছেন এবং বারবার তিনি ইঙ্গিত দিয়ে যাচ্ছেন যে আনওয়ার আলী মোহনবাগানে খেলতে চান, কিন্তু তার এই না খেলার পেছনে অনেক মানুষের হাত রয়েছে এবং এটা অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে এবং আমি সেই কারণে আর ইনডেপথে যাচ্ছি না যে কার হাত, কেন হাত, কি সিচুয়েশন, এটা সমর্থকদের উপর আমি ছেড়ে দিলাম, সমর্থকরা জানেন সব কিছুই। বাট সব থেকে বড় টেক অ্যাওয়ে এই প্রেস কনফারেন্স থেকে আনওয়ার আলী রিলেটেড যেটা আমি অন্তত বার করতে পেরেছি সেটা হচ্ছে যে আনওয়ার আলী ইস্যুটা নিয়ে সঞ্জীব গোয়েঙ্কাকে ভীষণ কাম দেখা গেল, ভীষণ কম্পোজড দেখা গেল, মানে তিনি একেবারেই টেন্সড নন। এবং এটা আমরা সকলেই জানি যে মোহনবাগান তাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে ভীষণই স্ট্রং, তারা মনে করছে এবং তারা খুবই রিল্যাক্সড, তারা জানে তাদের কাছে একটা স্ট্রং কেস রয়েছে। তো ন্যাচারালি সঞ্জীব গোয়েঙ্কাও সেটাই মনে করেন এবং তারই লিগাল টিম লড়ছে এই পুরো বিষয়টা। তো তিনি এগুলো কিছু জানেন না, এটা হয় না, এটা সম্ভব নয়। তো সেই কারণে সঞ্জীব গোয়েঙ্কার থেকে প্রথমবারের জন্যে আনওয়ার আলীর সম্পর্কে বক্তব্য শুনে তো মনেই হলো যে মোহনবাগান এখনও মনে করে যে আনওয়ার তাদেরই প্লেয়ার এবং তাদের কোনো অসুবিধা নেই আনওয়ারকে ফিরিয়ে আনতে, আনওয়ারকে খেলাতে। এবার এখানেও একটা ব্যাপার যে মোহনবাগান এটাও মনে করেন যে একান্ত যদি এই কন্ট্রাক্ট সিচুয়েশনটা রিজলভ করা না গেল, পিএসসিতেও রিজলভ করা না গেল, তাহলে সেই ক্ষেত্রে মোহনবাগান সুপার জায়ান্ট ইজ ডিমান্ডিং মোর দ্যান 15 crores কম্পেনসেশন। এটা ভাবা যায় না,
এই কম্পেনসেশন আমার মনে হয় দেওয়া অসম্ভব, কারণ যেই ক্লাবই এই কম্পেনসেশনটা দেবে এটা মাথায় রেখে দিতে হবে যে 15 crores ফার্স্ট অফ অল তুমি কম্পেনসেশন দিচ্ছ। এবার যদি আনওয়ার আলীর বেস্ট ইন্টারেস্টে দিল্লি এফসি থাকে তাহলে দিল্লি এফসি কোনো ট্রান্সফার ফি নেবে না, তারা ফ্রি ট্রান্সফারে ছেড়ে দেবে। এবার সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল 15 crores কম্পেনসেশন তো থাকছে, তার উপর আনওয়ারের আবার স্যালারি রয়েছে 3-3.5 কোটি টাকার 5 বছরের চুক্তিতে, মানে প্রায় আমি ধরছি ফার্স্ট ইয়ার ইনভেস্টমেন্ট প্রায় 18 crores ফর অ্যান ইন্ডিয়ান প্লেয়ার। মানে এটা কি আদেও বাস্তব, এটা কি আদেও হতে পারে? মানে একটা ইন্ডিয়ান প্লেয়ারের জন্য ফার্স্ট ইয়ারে একটা ক্লাব 18 crore রুপিস দিচ্ছে, যদি হয় তাহলে এটা অস্বাভাবিক একটা কিছু হতে চলেছে। বাট 15 crores তখনই যদি জাস্ট কজ আনওয়ার আলী প্রুভ করতে পারেন তার টার্মিনেশনের ক্ষেত্রে। যদি জাস্ট কজ প্রুভ করতে না পারেন তাহলে কম্পেনসেশন অনেক দূরের কথা, ফার্স্ট অফ অল ব্যান হবে ক্লাবসদের ওপরে, প্লেয়ারদের ওপরে। তো সেই কারণে আমার মনে হয় যে মোহনবাগান এখানে খুব একটা স্ট্রং পজিশন থেকে খেলছে, এবং যেহেতু তারা এতটাই পজিটিভ এই পুরো ডিলটাকে নিয়ে, কারণ দেখো আনওয়ার আলীকে যদি মোহনবাগান ছাড়তে হয় ইভেন উইথ জাস্ট কজ, তাহলেও মোহনবাগানকে একটা কম্পেনসেশন তোমাকে দিতেই হবে। এটা ওয়ার্ল্ড ফুটবল বিভিন্ন জায়গায় হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যদি আনওয়ার আলী জাস্ট কজ প্রুভও করতে পারে তাহলেও মোহনবাগানকে তো একটা ক্লাবকে 15 কোটি টাকা দিতে হবে। সেই 15 কোটি টাকা প্লাস 3 কোটি টাকা আনওয়ারের স্যালারি, এবং এটা সত্যি বলতে একটা অস্বাভাবিক ফিগার। এবং আমার মনে হয় যে মোহনবাগান সুপার জায়ান্ট ভালো করেই জানে যে এতটা ইনভেস্টমেন্ট হয়তো কোনো ক্লাব একটা ইন্ডিয়ান প্লেয়ারের জন্য করবে না ফার্স্ট ইয়ারই। তার উপরে আমি যদি 5 বছরও ধরতাম তাহলে আলাদা একটা ব্যাপার, এরপরে আরও 5 বছরের স্যালারি ইনক্লুড হবে এই প্যাকেজটার মধ্যে। সো আমার মনে হয় যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও কিন্তু চাইছে যাতে আনওয়ার শেষ পর্যন্ত তাদের দলেই খেলুক, না হলে অ্যাকচুয়ালি এই সিজন আদেও আনওয়ার খেলতে পারবেন কিনা সেটা নিয়ে একটা বড় কোয়েশ্চেন মার্ক থেকে যাচ্ছে। সো দেখা যাক যে হিয়ারিংয়ে কি হয়। বাট আমরা যদি এবার এখান থেকে মুভ অন করে আমরা চলে আসি জেমি ম্যাকলোরেনের কথায়, তাহলে জেমি ম্যাকলোরেন ভীষণ ভীষণ খুশি মোহনবাগানে সাইন করে। এই ক্লাবের ইতিহাসের সম্পর্কে তিনি জানেন, এই ক্লাবের প্লেয়ারদের তিনি চেনেন, স্পেশালি বিদেশি প্লেয়ারদের, এবং তিনি বলছেন যে তিনি গতবার কলকাতা ডার্বি দেখেওছেন, যে লাস্ট ডার্বিটা হয়েছে, এবং তিনি মনে করছেন যে এই ডার্বি খেলাটা একটা প্রেশার নয় তার জন্যে, বরঞ্চ উনি এই ম্যাচগুলো খেলতে ভালোবাসেন। এবং তিনি বলছেন তিনি এরকম অনেক ম্যাচেস খেলেছেন এবং তিনি জানেন যে এটা কতটা ফ্যান্সদের জন্য ইম্পর্টেন্ট। তো সেই কারণে ডার্বি খেলার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। বলছেন যে 18 তারিখ ডার্বি, অনেক দিন টাইম আছে প্রিপারেশনের জন্য, আমরা অলরেডি অনেকটাই ফিট। যেই টাইমটা রয়েছে এই টাইমের মধ্যে যা কোচের মেন্টালিটি রয়েছে, যা কোচের ট্যাকটিক্স রয়েছে, সেই ট্যাকটিক্সে আমরা মানিয়ে নিয়ে ডার্বিতে নামবো এবং জেতার চেষ্টা করব। তিনি এটাও বলছেন যে সমর্থকদের থেকে যে ভালোবাসাটা পেয়েছি সেটা মানে আমি যেদিন এয়ারপোর্টে ফার্স্ট নেমেছি সেদিন থেকেই অনুভব করতে পেরেছি, এবং সেটা অতুলনীয়, এবং এই ভালোবাসাটাই আমি ফিরিয়ে দিতে চাই। এবং যেহেতু তিনি বলছেন যে হোসে মলিনা তিনি নিজে অ্যাটাকিং ফুটবল খেলানোর চেষ্টা করবেন মোহনবাগান সুপার জায়ান্টকে এই সিজনটাই, বিকজ তাদের কাছে সেই পোটেনশিয়াল রয়েছে, সেই রকম প্লেয়ার্স রয়েছে, এবং যার ফলে তিনি বলছেন যে যখন একটা কোচ অফেন্সিভ ফুটবল খেলাবে এবং যেই দলে ডিমিট্রি পেট্রোটসের মতন প্লেয়ার্স রয়েছে, জেসন কামিংসের মতন প্লেয়ার্স রয়েছে, তারপরে গ্রেগ স্টিওয়ার্ট আছেন, ইন্ডিয়ান প্লেয়ার্সদের ইনফ্যাক্ট তিনি ভীষণ প্রশংসা করেছেন যে ফার্স্ট ডে তিনি বলছেন যে একদিনই মাত্র ট্রেনিং করতে পেরেছে এখন অবধি, বাট এই একদিনেই আমার ভীষণ ভালো লেগেছে ইন্ডিয়ান প্লেয়ারদের। তো সেই ক্ষেত্রে তিনি বলছেন যে যখন এতগুলো কোয়ালিটিস একসাথে কম্বাইন করবে সেখান থেকে দাঁড়িয়ে অ্যাটাকার্সরা চান্সেস ক্রিয়েট করবেই, গোল স্কোরিং চান্সেস আসবেই, এবং যত বেশি গোল স্কোরিং চান্সেস আসবে তত বেশি গোল হবে, যত বেশি গোল হবে তত বেশি আমরা ম্যাচেস জিতবো, যত বেশি ম্যাচেস আমরা জিতবো তত কাছাকাছি আমরা সব ট্রফি তুলতে পারবো। এবং সেই কারণে এই একটা সাইকোলজিক্যাল চেইন তিনি বললেন যে একটা খেলার মধ্যে ইনভলভ থাকে, এবং তিনি মনে করছেন যে যদি প্রত্যেকটা পিস একেবারে ফিট করে একে অপরের সাথে, দেন মোহনবাগান উইল বি হ্যাভিং আ ভেরি সাকসেসফুল সিজন। এবং ট্রুলি সেড, প্রত্যেকটা কথা তিনি যেটা বলেছেন আমি সহমত, যে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে যে ফায়ার পাওয়ার রয়েছে, তারা যেই ব্র্যান্ড অফ ফুটবল খেলবে সেটার উপর তো অনেকটাই ডিপেন্ড করছে যে এই ফরওয়ার্ড প্লেয়ার্সরা কীরকম পারফর্ম করবেন। এবং সেখানেই হোসে মলিনা একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আমি 2016 সালে এটিকেতে কোচিং করাতে এসেছিলাম, এখন অন্য একটা ক্লাব, কিন্তু শহরটা এক, এখানকার লোকেদের ফুটবলের প্রতি ভালোবাসা আমি জানি এবং তাদের এক্সপেকটেশনসও আমি জানি, এবং যেখানে আমি মোহনবাগানের মতন একটা দলকে কোচিং করাতে এসেছি যারা শুধুমাত্র ট্রফিজের জন্য ঝাঁপায়, সেখানে এক্সপেকটেশন কি সেটা আমি জানি। এবং সেই কারণেই আমি মোহনবাগানকে একদম অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল খেলানোর চেষ্টা করব, বিকজ সেটাও আমার ফিলোসফি। এবং আমি আগেও ডিসকাস করেছি আমার হোসে মলিনার যে ভিডিও রয়েছে তার
ট্যাকটিক্সের উপর আলোচনা করার যে ভিডিওটা রয়েছে, আমি সেখানেও আলোচনা করেছিলাম যে হোসে মলিনা নিজে বলেছেন যে তিনি অ্যাকচুয়ালি অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল খেলাতে ভালোবাসেন, বাট যেই সময় তিনি এটিকেতে এসেছিলেন মাত্র 3 মাসের জন্য, সেখানে এসে তিনি ন্যাচারালি সেই স্টাইল অফ ফুটবল বা সেই টেকনিক শেখাতে পারবেন না ইন্ডিয়ান প্লেয়ার্সদের ওই কম সময়টার মধ্যে। একটা লম্বা সেশন লাগে, একটা লম্বা প্রি সিজন লাগে, পরপর 1 বছর একটা টিমকে সাথে পেতে হবে একটা প্রপার ফিলোসফি ইমপ্লিমেন্ট করার জন্য। সেখানে 3 মাসে নিজের ফিলোসফি ইমপ্লিমেন্ট করা যায় না, সেখানে যেটা চলছে সেটাই চলতে হবে। এবং যেখানে লাস্ট 2 বছর হাবাসের ব্র্যান্ড অফ ফুটবল খেলে এটিকে সেই সময় সাকসেসফুল ছিল, মলিনা সেই স্টাইলটাই খেলিয়েছেন এবং সাকসেস পেয়েছেন। বাট তার নিজের ফিলোসফি সবসময় অ্যাটাকিং বেসড, পজিশন বেসড ফুটবল, সেটাই কিন্তু তিনি মোহনবাগানে খেলাতে চান। এবং সেক্ষেত্রে এটাই যেটা বলছিলাম যে মলিনা যেহেতু এটা কনফার্ম করেছেন যে মোহনবাগানকে আমরা একটা ভালো অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল খেলতে দেখতে পারি, সেখান থেকে দাঁড়িয়ে জেমি ম্যাকলোডেনের এই বক্তব্যটা মেক্স কমপ্লিট সেন্স। বাট ওভারঅল আই থিঙ্ক মোহনবাগান যেই এক্সপেকটেশনস নিয়ে মাঠে নামবে, তাদের ফুল টিম নিয়ে যেই ভাবে তারা এটাকে পুরো সেট আপ করছে এই পুরো আপকামিং সিজনটা, যেই ব্র্যান্ড অফ ফুটবল তারা খেলবে, সেই এক্সপেকটেশনসগুলো ভীষণ ভীষণ হাই সেট তারা করছে। এবং সেই কারণেই এটাও কিন্তু মোহনবাগানকে খুব সামলে চলতে হবে যে বাই চান্স যদি একটু এই এক্সপেকটেশনসগুলো মিট না হলো, তাহলে এই মোহনবাগান সমর্থকরাই কিন্তু একেবারেই মেনে নেবে না কাউকে। তো সেই কারণে এক্সপেকটেশন সেট করছো ভালো কথা, বাট এক্সপেকটেশনস হ্যাভ টু বি মেট। এটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ মোহনবাগান সুপার জায়েন্টের জন্য। দল বানিয়ে নিয়েছো, প্লেয়ার নিয়ে চলে এসেছো, ভালো কোচ নিয়ে চলে এসেছো, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে দ্য পারফরমেন্স ম্যাটার্স। পারফর্ম না করতে পারলে জেসন কামিংসও ছাড় পাননি, ম্যাকলারেনও ছাড় পাবেন না। তো সেক্ষেত্রে দেখা যাক, আলটিমেটলি জেসন কামিংস প্রুভড হিমসেলফ। ম্যাকলারেনের ক্ষেত্রে হোপফুলি তিনি ফার্স্ট থেকেই ভালো পারফর্ম করতে পারবেন সবুজ মেরুন জার্সিতে। তো এই হচ্ছে টোটাল আজকের আপডেটস। আরেকটা আপডেট রয়েছে, ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপা, তিনি মোহনবাগানের ট্রেনিং জয়েন করে ফেলেছেন। তো মোটামুটি প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ার্সরাই চলে এসছেন মোহনবাগান ক্যাম্পে। একমাত্র আমার মনে হয় যে বিদেশি প্লেয়ার্সরাই বাকি, মেনলি ডিমিট্রি স্টিওয়ার্ট এবং অ্যালবার্তো রড্রিগেজ, তারাও চলে আসবেন অগস্টের ফার্স্ট উইকের মধ্যে। তো মোহনবাগান ফুল ফ্লেজেড ট্রেনিং সেশন স্টার্ট করে ফেলেছে ফাইনালি। দেখা যাক যে পরবর্তী যে দুরান্ত কাপের ম্যাচ রয়েছে সেখানে কিছু মেন টিমের প্লেয়ার্সদের আমরা দেখতে পাই কিনা, কিছু বিদেশিদের আমরা দেখতে পাই কিনা, এবং সব থেকে বড় কোয়েশ্চেন হবে যে কোচিংয়ের দায়িত্বে থাকবেন কে, হোসে মলিনা নাকি বাস্তব রয়। আমাদের সেই দিকেও কিন্তু নজর থাকবে। তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমরা কাদের দেখতে চাও, এবং কোচ হিসেবে তোমরা ডাগ আউটে মলিনাকে চাও নাকি বাস্তব রায়কে চাও সেকেন্ড ম্যাচটার জন্য, সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।